রাধে রাধে বন্ধুরা, আজকে আমাদের একটা নতুন ট্যুর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আপনাদের মথুরা বৃন্দাবন কীভাবে ঘুরবেন তার একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। এখানে যে যে ইনফরমেশনগুলো আমরা তুলে ধরেছি সেগুলো হলো কী করে যাবেন আপনারা মথুরা বৃন্দাবন, মথুরা বৃন্দাবনে গিয়ে কোথায় থাকবেন, কি দেখবেন মথুরা বৃন্দাবনে, কী করে দেখবেন, মানে কোন গাড়িতে চেপে, না টোটোতে চেপে, না অটোতে চেপে জায়গাগুলো ভ্রমণ করবেন, কি খাবেন, কোথায় খাবেন, সেই সমস্ত ইনফরমেশন নিয়ে আমরা আজকে এই ব্লগটা আপনাদের কাছে নিয়ে এসেছি। এই ব্লগটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা পরের বার যখন বৃন্দাবন মথুরা ঘুরতে যাবেন তখন আপনাদের খুব হেল্প হবে। ভিডিও শুরু করার আগে সবাই মিলে একসাথে বলুন রাধে রাধে। কমেন্টে সবাই অবশ্যই বলবেন রাধে রাধে, কারণ বৃন্দাবন ধাম তীর্থ করতে যাওয়ার আগে সবাইকে বাড়ি থেকে বেরোনোর সময় রাধে রাধে বলে বেরোতে হয়, তাহলে যাত্রা খুবই শুভ হয় এবং মঙ্গল হয়। প্রথমেই বলি, এই মথুরা বৃন্দাবন যাওয়ার জন্য আপনাদের মথুরা ডাইরেক্ট ট্রেন পাওয়া যায় হাওড়া থেকে। হাওড়া, বর্ধমান, আসানসোল হয়ে এই ট্রেন যায় মথুরা। আপনারা ডাইরেক্ট বৃন্দাবন যাওয়ার কোনো ট্রেন পাবেন না, আপনাদেরকে মথুরায় নেমে তারপর মথুরা থেকে বৃন্দাবন যেতে হবে। মথুরা থেকে বৃন্দাবনের বেশি দূরত্ব নয়, মোটামুটি 10 কিলোমিটারের মতো। তো চলুন আমরা দেখে নিই হাওড়া থেকে মথুরা যাওয়ার কি ট্রেন আছে। ফার্স্টেই 12177 মথুরা চম্বল এক্সপ্রেস, যেটা উইকলি অর্থাৎ ফ্রাইডে শুক্রবার দিন 5:45 বিকেলে ছাড়ে হাওড়া থেকে। এটার যে ভাড়াগুলো হলো সেটা হলো স্লিপার ক্লাসের ক্ষেত্রে 640 টাকা, থার্ড এসির ক্ষেত্রে 1680 টাকা, 2 এসির ক্ষেত্রে 2410 টাকা, সিঙ্গেল এসির ক্ষেত্রে 4095 টাকা। এই ট্রেনটি তার পরের দিন 7:45-এ অর্থাৎ সন্ধ্যে 7:45-এ মথুরাতে পৌঁছে। ট্রেন বৃহস্পতিবার সকাল 12:10 হাওড়া থেকে ছাড়ে 13167 আগ্রা ক্যান্টনমেন্ট উইকলি এক্সপ্রেস। এটি তার পরের দিন দুপুর 2:30টার সময় মথুরা পৌঁছায়। এর ভাড়া হলো স্লিপার ক্লাসে 600 টাকা, এসিতে 1600 টাকা, 2 এসিতে 2315 টাকা, সিঙ্গেল এসিতে 3925 টাকা। এছাড়াও আরেকটি ট্রেন আছে যেটি বুধবার দিন ছাড়ে দুপুর 1:10 12319 গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস। এটি তার পরের দিন সকাল 9:10-এ মথুরা জাংশনে পৌঁছায়। এর ভাড়াগুলো হলো স্লিপার ক্লাসে 615 টাকা, থার্ড এসিতে 1610 টাকা, 2 এসিতে 2305 টাকা, সিঙ্গেল এসিতে 3910। এই হলো হাওড়া থেকে মথুরা যাওয়ার সমস্ত ট্রেন। এরপর আপনারা মথুরা থেকে বৃন্দাবন যাবেন কি করে। মথুরা থেকে বৃন্দাবন যাওয়ার জন্য বহু টোটো, অটো এবং ছোট ট্যাক্সি বা বড় গাড়ি মথুরা স্টেশনের বাইরেই ওয়েট করছে, যেগুলো খুব কম খরচেই নিয়ে চলে যাবে আপনাদের বৃন্দাবন। যদি বৃন্দাবনে আগের থেকে আপনাদের হোটেল বা আশ্রম ভাড়া করা থাকে তাহলে সেগুলোতে আপনি ডাইরেক্ট চলে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের রিজার্ভ করে টোটো বা অটোকে করে নিতে হবে, না হলে অটো বা টোটোতে করে এখানে মথুরা থেকে বৃন্দাবন যেতে মাত্র 20 টাকা করে। মথুরা স্টেশনের বাইরে অনেক টোটো অটোরা নতুন দর্শনার্থী দেখলেই ভাড়া অনেক বেশি করে বলে, কিন্তু আপনারা অবশ্যই দরদাম করে তবেই চাপবেন। মথুরাতে নেমে বৃন্দাবনে গিয়ে হোটেল নেওয়ার কারণটা আমি বলে দিই। বৃন্দাবনে অনেক মন্দির আছে যেগুলো সন্ধেবেলায় খুব সুন্দর দেখতে লাগে, যেমন বাঁকি বিহারী মন্দির, প্রেম মন্দির, এগুলো রাতের বেলায় খুব ভালো দেখতে লাগে। তাই আপনারা বৃন্দাবনে আপনাদের স্টেটাকে করবেন, তাহলে আপনাদের খুব ভালো লাগবে। মথুরাতে রাতের বেলায় দেখায় সেরকম কিছু নেই, তাই আমরাও বৃন্দাবনে এই পরিক্রমা মার্গে একটা হোটেল ভাড়া করে নিয়েছিলাম। আমাদের হোটেল ভাড়া ছিল প্রত্যেক দিন পার রুমের জন্য 1000 টাকা করে। আপনারা হোটেলের জন্য মেঘমাই ট্রিপ, গোয়াইবিবো যে ওয়েবসাইট বা অ্যাপসগুলো আছে সেখান থেকে রুম ভাড়া করে নিতে পারেন। তাছাড়া আশ্রমে থাকতে গেলে অবশ্যই আশ্রমের ফোন নাম্বার নিয়ে আগের থেকে বুকিং করে নিতে হবে। সবসময় চেষ্টা করবেন বাঁকে বিহারী মন্দির বা প্রেম মন্দির, ইস্কন মন্দিরের কাছাকাছি থাকার,
তাহলে সেই জায়গাগুলো থেকে মার্কেট বা সমস্ত কিছুই খুব ভালো করে দেখা যায়। আশ্রমে থাকলে আপনাদের থাকা খাওয়া সমস্ত কিছু নিয়ে ভাড়া পড়বে 1,000 টাকার মধ্যে, কিন্তু হোটেলের মধ্যে শুধুমাত্র থাকারই খরচ পড়বে 1,000 টাকা। তাই আপনাদের চয়েস, আপনারা কিভাবে সিলেক্ট করবেন। তবে এখানে 600-700 টাকার মধ্যেও হোটেল পাওয়া যায়, যেগুলো আপনি গো আইবিবো বা মেঘমাই ট্রিপ থেকেও দেখে নিতে পারেন। এই গেল আপনাদের বৃন্দাবনে কোথায় থাকবেন। মথুরাতেও অনেক হোটেল আছে, সেখানেও আপনারা থাকতে পারেন, কিন্তু আমার মতে বৃন্দাবনে থাকাটাই সবচেয়ে ভালো হবে। এরপর আমরা যেটা দেখব, এখানে বৃন্দাবনে আপনারা কি কি ঘুরে দেখবেন এবং কিভাবে ঘুরে দেখবেন, গাড়ির সাহায্যে ভাড়া করে না টোটোর সাহায্যে এখানে সমস্ত কিছু ঘোরা যায়। এখানে বৃন্দাবনের যে ছোট ছোট মন্দির, বড় বড় মন্দির আছে, সেগুলো আপনারা টোটোর সাহায্যে ঘুরতে পারেন, কিন্তু বারসানা, গোকুল এগুলো যেতে গেলে আপনাদেরকে অবশ্যই বড় গাড়ি রিজার্ভ করে নিতে হবে। আপনারা বৃন্দাবনের বাস স্ট্যান্ড থেকে বাসে করেও বারসানা বা গোকুল, মথুরা এগুলো ঘুরতে পারেন। আমরা যেভাবে ট্যুরটা বৃন্দাবনের করেছিলাম সেটাই আপনাদের কাছে তুলে ধরব। আমরা প্রথম দিনে মথুরা চম্বল এক্সপ্রেস করে হাওড়া থেকে বেরিয়ে বিকেল 7:45-এ মথুরাতে পৌঁছাই। তারপর সেখান থেকে চলে যাই বৃন্দাবনে একটা হোটেলে রুম ভাড়া নিয়ে আমরা সেদিনটা রেস্ট নিই। তারপরের দিন সকালবেলায় একটা ইকো গাড়ি করে নিই, যার ভাড়া নিয়েছিল 3,500 টাকা, যেটা আমাদের বলেছিল বারসানা ঘোরাবে, বারসানার সাথে সাথে গোবর্ধন পর্বত, নন্দগাঁও আর চারধাম ঘুরিয়ে দেখাবে। সকালে আমরা এখানকার কীর্তি মন্দিরে ঘুরে দেখি। কীর্তি মন্দিরটা অবশ্যই ঘুরে দেখবেন, খুব সুন্দর, প্রেম মন্দিরের মতো তৈরি। তারপরে আমরা এখানে সকালের নাস্তা সেরে নিই। সকালের নাস্তায় ছিল কচুরি, যেগুলো এখানকার খুব সুস্বাদু হয়। কীর্তি মন্দির ঘুরে দেখার পর আমরা এরপর যাব বারসানা, যেখানে রাধারানীর বাড়ি আছে। তার আগেই আমরা 12টার সময় এখানে লাঞ্চ সেরে নিই। এটা একটা লঙ্গরখানা, যেখানে আপনাদের বিনা মূল্যে ভাত খাওয়া দেওয়া হচ্ছে। তাই বৃন্দাবনে খাওয়া দাওয়ার কোনো চিন্তাই থাকে না। হোটেল তো আছেই অনেক, তার সাথে সাথে অনেক জায়গায় এরকম বিনামূল্যে খাবার দেয়। কীর্তি মন্দির আর দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে এসেছি রাধারানীর বাড়ি, যেটা হলো বারসানাতে রাধারানীর বাড়ি যেহেতু পাহাড়ের ওপরে অবস্থিত, তাই আপনারা হয় রোপওয়ে বা সিঁড়ি অনেকগুলো ভেঙে বা বাইকের ব্যবস্থা আছে, যেগুলো 100 টাকা করে নেয় আর আপনাদের এই পাহাড়ের ওপরে অবস্থিত রাধারানীর মন্দিরে পৌঁছে দেয়। এটাই হলো রাধারানীর মন্দির। বৃন্দাবনে এসে আপনারা অবশ্যই এখানকার লস্যি ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। পাহাড়ের উপরে রাধারানীর মন্দির দর্শন করার পর এরপর আমরা চলে এসেছি নন্দগাঁও। আমরা ইকো গাড়িতে করেই সব জায়গা ঘুরে ঘুরে দেখব। এই হলো নন্দরাজার মূর্তি, তার সাথে কৃষ্ণ বলরামের মূর্তি। নন্দগাঁয়ে নন্দভবনও একটা পাহাড়ের ওপর অবস্থিত। এখানেও অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হয়, না হলে এখানে গাড়ির ব্যবস্থা আছে, যে ইকো গাড়ি আছে সেগুলো পার পারসন 50 টাকা করে নিয়ে আপনাদের ওপরে মন্দিরের কাছে পৌঁছেও দেবে এবং সেখান থেকে আপনাদেরকে বাইরের রাস্তায় নিয়েও চলে আসবে। নন্দগাঁয়ে গেলে বা বৃন্দাবনে গেলে অবশ্যই লস্যি তো খাবেন, তার সাথে সাথে রাবড়ি, ছানা এগুলোও খেয়ে দেখবেন, এগুলো খুবই সুস্বাদু হয়। নন্দগাঁও থেকে এরপর আমরা চলে এসেছি গোবর্ধন পর্বতের পাশেই গোবর্ধন মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে ক্যামেরা নিয়ে যাওয়ার আদেশ নেই, তাই আমরা ভেতরের ছবি আপনাদের দেখাতে পারলাম না। আপনারা গোবর্ধন মন্দিরের পাশেই গোবর্ধন পর্বতের পরিক্রমাও করতে পারেন।
এই পরিক্রমা 21 কিলোমিটারের পরিক্রমা হয় এবং আপনারা নিজেদের ইকো গাড়িতে করে বা যে গাড়ি রিজার্ভ করে যাবেন তাতে পারবেন না। ওখানকার টোটোতে করে আপনাদেরকে 21 কিলোমিটারের পদক্রমা করতে হবে। এই পরিক্রমা টোটোতে করে করতে গেলে পার পার্সেন্ট টোটো ওরা 100 টাকা করে নেয়। গোবর্ধন মন্দির দেখার পর এরপর আমরা আবার বৃন্দাবনের দিকে চলে এসেছি এবং বৃন্দাবনের প্রেম মন্দিরের কাছাকাছি চারধামের মন্দির দেখার জন্য আমরা চলে এসেছি। এই চারধামের মন্দিরে মাতা বৈষ্ণব দেবী, শিব মন্দির, শনি মন্দির আর রাধাকৃষ্ণের মন্দির, এই চারধাম আছে। প্রথমেই দেখলাম মাতা বৈষ্ণোদেবী ধাম, তারপর চলে এসেছি এখন শনি ধাম। শনিধামে ঠাকুর দর্শন করার পর এরপর আমরা চলে এসেছি রাধাকৃষ্ণ ধামে। এখানেও যে মন্দির আর বিগ্রহ সেটা দেখতে সত্যি অপূর্ব। রাধাকৃষ্ণ ধামের পর এরপর আমরা চলে এসেছি এখানকার শিব ধামে, যেখানে শিব আর পার্বতী মাতার মূর্তি রয়েছে। চারধাম দর্শনের পর আমাদের মোটামুটি 7টা সন্ধে বেজে গেছিলো। তারপর আমরা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার চলে এসেছিলাম বাঁকি বিহারী রাজার মন্দির। বাঁকি বিহারী রাজার মন্দির বলা হয় বৃন্দাবনে এসে প্রথমে দর্শন করতেই হয় অবশ্যই। তো আপনারা প্ল্যানটাকে আমাদের থেকে আলাদাভাবেও তৈরি করতে পারেন। যেটা আমরা দ্বিতীয় দিনে করেছিলাম সেটা আপনারা প্রথম দিনেই করতে পারেন। আপনারা বারসানা পরের দিন যেতে পারেন আর বাঁকি বিহারী মন্দিরের দর্শন প্রথম দিনেই করতে পারেন। বাঁকি বিহারী মন্দিরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি যেটা হয় সেটা দেখলে সত্যি মন মুগ্ধ হয়ে যায়। তাই অবশ্যই সন্ধ্যাবেলায় ভ্রমণ করবেন এই বাঁকি বিহারী রাজার মন্দির। প্রথম দিনের ঘোরা আমাদের কমপ্লিট। এর পরের দিন আমরা কীভাবে ঘুরলাম, কোথায় কোথায় গেলাম সেটা এবার জানাচ্ছি। প্রথম দিন সকালবেলায় আমরা টোটো একটা করে নিয়েছিলাম। টোটো করে ফার্স্টেই বাঁকি বিহারী রাজার মন্দির গেলাম। সেখান থেকে চলে গেছিলাম রাংনাথ মন্দির। এই রাংনাথ মন্দিরেই আপনারা দেখতে পাবেন যে সোনার তাল গাছের কথা বলা হয়, বাঙালিদের মধ্যে যার প্রচলন খুব বেশি সেই সোনার তাল গাছ। আপনারাও একটা টোটো বা ই রিক্সা করে নেবেন, যেগুলো এখানকার সাইট সিনগুলো অর্থাৎ বৃন্দাবনের কাছে কাছে যে মন্দিরগুলো আছে সেগুলো ঘুরে দেখাবে। যেমন বাঁকি বিহারী রাজার মন্দির, রাংনাথ মন্দির, রাধাবল্লভ মন্দির, রাধারমণ মন্দির, প্রেম মন্দির, ইস্কন মন্দির ইত্যাদি। রাংনাথ মন্দির দেখার পর আমরা এখন চলে এসেছি রাধারমণ মন্দিরে। আর এই রাধারমণ মন্দির বাঁকি বিহারী রাজার মন্দিরের আদলেই তৈরি। এই রাধারমণ মন্দিরেও শ্রীকৃষ্ণ আর রাধার বেশ সুন্দর এক মূর্তি আছে, দেখলেই মন ভরে যায়। রাধারমণ মন্দির ঘোরার পর আমরা আর একটু দূরেই চলে এসেছি নিধিবনে। আর এই নিধিবনের সমস্ত যে গাছগুলো আছে তারা একটি নির্দিষ্ট হাইট পর্যন্ত উঠেছে। এটাই হলো নিধিবনের মাহাত্ম্য। আর নিধিবন রাতের দিকে বন্ধ থাকে, কারণ এখানে এখনও মনে করা হয় যে শ্রীকৃষ্ণ এবং রাধা তার সঙ্গীদের নিয়ে এখানে খেলা করেন রাতের বেলায়। নিধিবন দেখার পর নিধিবনের পাশেই রয়েছে যমুনা নদী। আর এই যমুনা নদীতে আপনারা অবশ্যই নৌকা বিহার করবেন। নৌকা বিহার করার সময় পাড়ের যে ঘাটগুলো দেখতে পাওয়া যায় সেগুলো সত্যি অপূর্ব লাগে। যেমন এখানকার আরতি ঘাট, যেটা সামনেই দেখতে পাওয়া যাচ্ছে। এখানে সন্ধেবেলায় আরতি করা হয়। যমুনা নদী আর যমুনা ঘাট ঘোরার পর আমরা এবার চলে যাব বিকেল 4টের সময় আমাদের ইস্কন মন্দিরে। এটাই হলো ইস্কন মন্দির। আর ইস্কন মন্দির, প্রেম মন্দির এই দুটো খুব কাছাকাছি অবস্থিত। তাই আপনারা বিকালের দিকে ইস্কন মন্দির আর প্রেম মন্দির রাখবেন, তাহলে খুব ভালো লাগবে আপনাদের। এই হলো ইস্কন মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি। ইস্কন মন্দির থেকে মাত্র 10 মিনিট হাঁটা পথে বা
যদি ই রিক্সা করেন মাত্র 5 মিনিটেই পৌঁছে যাবেন প্রেম মন্দির। প্রেম মন্দির সন্ধ্যের দিকে অবশ্যই রাখবেন, কারণ এখানে সন্ধ্যেবেলায় লাইটের শো আর জলের যে শো হয় সেটা খুব সুন্দর দেখতে লাগে। তাই এই সন্ধ্যেবেলাতে বহু মানুষ এখানে ভিড় করেন এই সুন্দর মন্দির উপভোগ করার জন্য। এই হলো প্রেম মন্দিরের ভগবান শ্রীকৃষ্ণ রাধার মূর্তি। এইভাবে আপনারা প্ল্যান করলে বৃন্দাবন 2 দিনের মধ্যে ঘোরা হয়ে যাবে। মথুরার জন্য আরও 1 দিন লাগবে। আমরা কালকে সকাল সকাল বেরিয়ে পড়ব মথুরার জন্য। একটা গাড়ি ভাড়া করে নেব। মথুরা যাওয়ার জন্য আপনারা কোনো একটা গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। ছোটো গাড়ির ক্ষেত্রে 3000 টাকা, আর বড় গাড়ি আর্টিগা হলে 3500 থেকে 4000 টাকা নেয়। আপনারা বাসে করেও মথুরা গিয়ে তারপর সেখানে ই রিক্সা ধরে চারিদিকে ঘোরাঘুরি করতে পারেন। ফার্স্টে আপনারা চলে আসবেন শ্রীকৃষ্ণের জন্মভূমি। এই হলো শ্রীকৃষ্ণের জন্মভূমি। শ্রীকৃষ্ণের জন্মভূমির ভেতরে কোনো রকম মোবাইল বা ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে যাওয়ার পারমিশন নেই, তাই আপনাদেরকে ভেতরের গর্ভগৃহের ছবি কোনো দেখাতে পারবো না। এখানে ক্লক রুম আছে। ক্লক রুমে আপনারা আপনাদের সমস্ত দরকারি জিনিসপত্র, যে কোনো মানি ব্যাগ থেকে শুরু করে যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট এই ক্লক রুমে রেখে তারপর যেতে পারেন। শ্রীকৃষ্ণের জন্মভূমি ভ্রমণ করার পর আপনারা চলে আসবেন দ্বারকাধীরাজ মহারাজের মন্দির। এটা যমুনা নদীর তীরেই অবস্থিত, কিন্তু সকাল 10টার আগে এই মন্দির খোলে না, তাই আপনাদেরকে ঠিক 10টার পর করে এই মন্দিরে আসতে হবে। এই দ্বারকাধীরাজ মহারাজের মন্দিরের পাশেই যমুনা নদী বয়ে গেছে। আপনারা এখানে নৌকা বিহারও করতে পারেন, আর এখানে স্নানও করতে পারেন, আর যমুনা নদীতে পূজাও দিতে পারেন। দ্বারকাধীশ মহারাজের মন্দিরের ভ্রমণ করার পর আপনারা টোটো বা ই রিক্সা বা যদি গাড়ি রিজার্ভ করে থাকেন তারপর চলে আসবেন গোকুল। গোকুলের এই জায়গাতে এখনও পর্যন্ত মটকা ফোড়া হয়, অর্থাৎ দই হান্ডি যে খেলা হয় এখনও এখানে খেলা হয়। গোকুলে এসে আপনারা অবশ্যই একজন গাইড করে নেবেন। গাইড করে নিলে আপনাদের এরা সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের বলে দেবে কোথায় কী মাহাত্ম্য। যেমন এই মাটি খেয়েই ভগবান শ্রীকৃষ্ণ তার মাকে সারা বিশ্বের জগৎ দেখিয়েছিল। আর এই স্থানেই মনে করা হয় নন্দরাজা শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য বহু মুনি ঋষিকে হাতি ঘোড়া পালকি সমস্ত কিছু দান করেন। তার জন্যই বলা হয় হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি। গোকুল ঘোরার পর আপনারা চলে আসবেন রমনরেতি মন্দির। এই রমনরেতি মন্দির দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, তারপর আবার 4টার পর থেকে খোলে। তাই সময়গুলো একটু আপনারা নির্দিষ্ট সময় ঠিকঠাক জায়গায় যাবেন। বেশিরভাগ মন্দিরই 12টা পর্যন্ত খোলা থাকে, তারপর আবার বিকেল 4টার পর খোলে। এই রমনরেতি মন্দিরে সবাই বালি নিয়ে খেলা করে, বালি নিয়ে ঘর বানায়, কারণ এখানে মনে করা হয় যে শ্রীকৃষ্ণ রাধারানী তার সঙ্গীদের সাথে এখানে এসে খেলাধুলো করতেন। তাছাড়াও মনে করা হয় এই বালি ঘাটলে, বালি শরীরে মাখলে শরীরে কোনো রকম রোগ আর থাকে না। তাছাড়াও যদি মনে করা হয় এখানে কেউ যদি ঘর বানায় তাহলে তার সেই স্বপ্ন পূরণ হয়। রমনরেতি মন্দির ঘোরার পর এরপর আপনারা চলে আসবেন ব্রহ্মাঘাট। এই ব্রহ্মাঘাট যমুনা নদীর তীরে অবস্থিত এবং এখানে শ্রীকৃষ্ণের রাধারানীর মূর্তি আছে। এইভাবে আপনারা প্রথম 2 দিন বৃন্দাবন আর তৃতীয় দিন মথুরা ভ্রমণ করলে খুব সুন্দরভাবে মথুরা বৃন্দাবনের সমস্ত জায়গা ঘুরে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, তার সাথে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর সবাই কমেন্টে বলুন রাধা রাধা।